বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদের সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায়টি পড়াচ্ছি। আমরা প্রথম অধ্যায়ে এর আগেও পড়েছি এবং এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি সমাজকর্মের পরিধি সম্পর্কে, সমাজকর্মের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এবং সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে। আজকে আমার তোমাদেরকে যেটা পড়ানোর জন্য আলোচ্য বিষয়টি হচ্ছে সমাজকর্মের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক। এখন আসো আমরা দেখি সমাজকর্মের বিভিন্ন সমাজ বিজ্ঞানীগণ সমাজকর্মের গুরুত্ব সম্পর্কে আসলে কি কি আলোচনা করেছেন এবং তারা আসলে সমাজ সম্পর্কে কি কি চিন্তা করেন। দেখো, এখানে সমাজকর্মের গুরুত্বের নানা দিক রয়েছে, তার নিচে তুলে ধরা হয়েছে। আমরা তো সবাই সমাজের অন্তর্ভুক্ত, আমরা কেউ সমাজের বহির্ভূত না। প্রত্যেকটা পরিবার এক একটা সমাজের অন্তর্ভুক্ত এবং প্রত্যেকটা পরিবার এক একটা সমাজের এক একটা অংশ। এখন প্রথমে আছে উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান। যে কোনো উন্নয়ন কার্যক্রমই হোক না কেন সেটা কিন্তু জনগণকে বাদ দিয়ে কখনোই সম্ভব না। জনগণের সঠিক সহায়তার মাধ্যমেই আসলে সমাজে সঠিক উন্নয়নটা সঠিকভাবে বাস্তবায়িত হয়। সেক্ষেত্রে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে জনগণকে সম্পদ হিসেবে এবং তাদের দায়িত্ব হিসেবে ব্যবহার করার মাধ্যমে সমাজের উন্নয়ন আমরা সঠিকভাবে নিশ্চিত করতে পারব। এরপরে আসো বৈজ্ঞানিক উপায়ে সমস্যার সমাধান। সমস্যার সমাধানে বিজ্ঞানসম্মত উপায় বর্তমানে খুব বেশি পরিলক্ষিত হয়, কারণ আধুনিক সমাজ কল্যাণে সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতি হলো সমাজকর্ম। এতে করে ব্যক্তি, দল, সমষ্টি তারা সবাই মিলে একটা সমস্যা সমাধান করে, যাতে করে ব্যক্তি তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। দেখো না, আমরা মোবাইল ফোনের কথাই ধরতে যাই। আমাদের মোবাইল ফোনের আজ থেকে 10 বছর আগে যেরকম অবস্থা ছিল, এখন কিন্তু আমরা মোবাইল ফোনের সেই অবস্থাটিতে নেই, যেটা আমাদের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এরপরে আসো 3 নম্বরে সুষ্ঠু সামাজিক ভূমিকা পালন। দেখা যায় সামাজিক পরিবর্তন, ব্যক্তিগত ব্যর্থতা, অযোগ্যতা, মানসিক দ্বন্দ্ব প্রভৃতি কারণে মানুষ যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়। আর পরিবর্তনশীল সমাজের সাথে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে মানুষের সাহায্যগ্রস্ত হতে হয়। সুতরাং সেক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সুষ্ঠু সামাজিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে। এরপরে আসো প্রতিরোধ, প্রতিকার ও উন্নয়নমূলক পদক্ষেপ। সমাজে শুধুমাত্র মানুষকে এক সংগঠিত করে বা মানুষের জায়গা বৈজ্ঞানিক সমস্যার সমাধান করে তা কিন্তু নয়। যে কোনো একটা সমস্যা হলে সেটা থেকে প্রতিরোধ কিভাবে করা যায় এবং প্রতিকার কিভাবে পাওয়া যায় এবং সেই প্রতিরোধ এবং প্রতিকার করে ওই সমাজ থেকেই আবার উন্নয়নমূলক কিছু কার্যক্রম কিভাবে ওই সমাজের সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারটিও কিন্তু সমাজ চিন্তা করে। এরপরে আসো পেশাদার সমাজকর্মীর সৃষ্টি। একটা সমাজকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই সেখানে সঠিক এবং দক্ষ সমাজকর্মীর প্রয়োজন হয়। তা না হলে জনগণকে একত্রিত করা, জনগণের ভালো মন্দ চিন্তা করা, সেটা আসলে শুধুমাত্র জনগণের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সুতরাং সেক্ষেত্রে একজন পেশাদার সমাজকর্মের সৃষ্টির জন্য সঠিক সমাজকর্মীর আসলে প্রয়োজন হয়। এরপর আসো পরিবর্তনশীল বিশ্বে সমস্যা মোকাবেলা। পরিবর্তনশীল বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমরাও আর্থসামাজিক দিক বলো সব দিক থেকে এগিয়ে চলছি, কিন্তু সেক্ষেত্রে উন্নত, অনুন্নত, স্বল্প উন্নত সারা বিশ্ব সব কিছুতে কিন্তু পরিবর্তনটা লক্ষণীয়। এ অবস্থায় সকল দেশেই সামাজিক পরিবর্তনে কিছু সমস্যা দেখা যায়, যেটা সমাজকর্ম সুষ্ঠু ও কার্যকরভাবে তার ভূমিকা পালনের মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করে। এরপরে আসো শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা। শিল্পায়ন ও নগরায়নের ফলস্বরূপ সারা বিশ্বে শহরায়ন ও নগরায়নের মাত্রা বেড়েই চলেছে। দেখা গেছে বিভিন্ন সময় আগে যেসব এলাকা গ্রামাঞ্চল ছিল সেসব এলাকা এখন শহরে পরিণত হয়েছে। এর ফলে দেখা গেছে পারিবারিক ভাঙন, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তার অভাব, অপরাধ প্রবণতা, নেশাগ্রস্ততা, সামাজিক বিচ্ছিন্নতা প্রভৃতি নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, যেটা মূলত আমরা ইদানিং আমাদের সমাজে খুব বেশি পরিলক্ষিত হতে দেখা যায়। এরপর আসো আর্থসামাজিক উন্নয়ন।
যে কোনো দেশ বা সমাজের প্রকৃত উন্নয়ন কিন্তু আর্থসামাজিক উন্নতির উপরই নির্ভরশীল। কারণ আমাদের সমাজ বলো, জনগণ বলো, সব কিছু কিন্তু আসলে অর্থের ওপরই নির্ভর করে টিকে থাকে। সুতরাং সেক্ষেত্রে যদি সমাজকর্ম দ্বারা আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলে কিন্তু আমরা দেশ বা জাতির উন্নয়ন সঠিকভাবে করতে পারবো না। এরপরে আসো আমাদের পরিকল্পিত পরিবর্তন সাধন। সমাজ একটি গতিশীল সত্তা, আমরা সবাই জানি। প্রতিনিয়তই সমাজ পরিবর্তন হচ্ছে। যে পরিবর্তন সমাজের জন্য, মানুষের জন্য কল্যাণকর এবং যে পরিবর্তন মানুষের সাথে খাপ খাওয়াতে পারে, সেই পরিবর্তনই আসলে মানুষ আশা করে। এরপরে আসো সামাজিক সচেতনতা সৃষ্টি। সামাজিক সচেতনতা হলো সমাজ উন্নয়নের পূর্বশর্ত। কারণ সমাজে যদি সচেতনতা না থাকে, তাহলে আসলে সমাজ কিভাবে উন্নত হবে সেটা আসলে জনগণও সঠিকভাবে বুঝতে পারবে না। সুতরাং এক্ষেত্রে নানা রকম সেমিনার, নানা রকম ম্যাগাজিন, বিভিন্ন ধরনের সামাজিক সংস্থা আছে যারা বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে জনগণকে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সহায়তা প্রদান করবে। এরপরে আসো স্থানীয় নেতৃত্বের বিকাশ। নেতৃত্ববিহীন আমরা জানি যে কোনো কাজই সঠিকভাবে সম্ভবপর হয়ে ওঠে না। সমষ্টিগতভাবে আমাদের প্রত্যেকটা কাজই করতে হয়, সেটা গ্রামের কাজ বা হোক বা শহরের কোনো বড় কাজ হোক। সুতরাং সেক্ষেত্রে একটা স্থানীয় নেতৃত্বের বিপুল পরিমাণ প্রভাব সমাজ উন্নয়নের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে থাকা প্রয়োজন। সুপ্ত প্রতিভার বিকাশ। দেখো না, সমাজে শুধুমাত্র সমাজের কথা চিন্তা করছে তা কিন্তু না। সমাজ এখানে চিন্তা করছে কিভাবে সমাজের মানুষের ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটা বিকশিত হয়। তাতে করে কি হবে, সমাজের মানুষের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে মানুষ কৌশল সম্পর্কে সমাজকর্মের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে। তারপরে ব্যক্তি স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে, তার মানসিক বিকাশ আরও ভালো হবে। এর মাধ্যমে সে সমাজের একটা অংশ হতে পারবে। তাই কিন্তু এখানে সুপ্ত প্রতিভার কথা বলা হয়েছে। এরপরে আসো সামাজিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন। সামাজিক নীতি উন্নয়ন একটি সামগ্রিক প্রচেষ্টার ফল। নীতি না থাকলে আসলে সেখানে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সমাজকর্মের জ্ঞান কৌশল প্রয়োগের সুযোগও সেখানে কিন্তু থাকে না। কারণ পেশাগত দক্ষতা বলো, নৈপুণ্যতা বলো, সব ক্ষেত্রেই কিন্তু দেশীয় প্রযুক্তি নির্ভর সব ক্ষেত্রেই আসলে একটা নীতি এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। যেহেতু এখানে সমাজের কথা বলা হয়েছে, সুতরাং যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে যদি আমরা একটা তালিকাভুক্ত করি, তাদেরকে একটা নীতিভুক্ত করি, সেই উন্নয়নের ভেতরে তারা সঠিক ব্যাপারগুলো যে ব্যাপারগুলো আসলে সমাজের নীতি ভেতরে পড়ে, তারা আসলে তাদের যে অভাবটা থাকে সেই অভাবটা পূরণ করা হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে তারা যদি সামাজিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের আওতাভুক্ত হয়। স্বনির্ভরতা অর্জন। নিজস্ব সম্পদ এবং নিজের কর্মশক্তি দ্বারা মানুষ যদি স্বনির্ভর হয়, তাহলে তার আর পরমুখাপেক্ষী থাকতে হয় না এবং সে আর পরনির্ভরশীল হয় না। কারণ সে বাহ্যিক সাহায্য মাধ্যমে সে কিন্তু দিন দিন অলস হয়ে যায় যদি সে স্বনির্ভর না হয়। এক্ষেত্রে তাদের পেশাগত যারা সমাজকর্মী আছে তারা মানুষকে সচেতন করে তুলবে, যাতে করে তারা নিজেরা সঠিক কর্মের মাধ্যমে স্বনির্ভর হতে পারে। এরপরে আসো সামাজিক বঞ্চিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ। সামাজিক বঞ্চিত যারা মানুষ রয়েছে তারা আসলে পরিকল্পনা প্রণয়নবিদ, বাস্তবায়নবিদ এবং পরিকল্পনার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মধ্যে সুষ্ঠু যোগাযোগ সৃষ্টির মাধ্যমে পেশাদার কর্মীগণ এবং যে সামাজিক বঞ্চিত মানুষ রয়েছে যাদের স্বার্থ সঠিকভাবে তারা পাচ্ছে না, যাদের অধিকারগুলো পাচ্ছে না, তাদের একটা তালিকা তৈরি করে বিভিন্ন সংস্থা এবং সরকারের কাছে তুলে দিতে পারে, যাতে সামাজিক বঞ্চিত শ্রেণীর মানুষ যারা আছে তারা তাদের স্বার্থটা সঠিকভাবে ভোগ করতে পারে। এরপরে আসো জনগণকে সংগঠিত করা। জনগণ সমাজের, আমি আগেও বলেছি, জনগণ হচ্ছে সমাজের একটা বিরাট অংশ। কারণ জনগণকে ছাড়া আমরা কোনো কিছুই চিন্তা করতে পারবো না। সুতরাং জনগণের জনশক্তিকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য সব সমাজেরই জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়। সমাজকর্ম এবং সমাজসেবা প্রতিষ্ঠানে সুসংগঠিত পদ্ধতি বিধায়ী আসলে জনগণকে এতটা গুরুত্ব দেওয়া হয়।
সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার বলতে আমরা তো খুব ছোট দেশ, আমাদের সম্পদের পরিমাণও খুব ছোট, কিন্তু আমাদের আসলে সম্পদের অপচয়টা রোধ করতে হবে এবং এই স্বল্প সম্পদকে কাজে লাগিয়ে আমরা কীভাবে আমাদের আর্থসামাজিক বলো, সাংস্কৃতিক বলো, সকল ক্ষেত্রে আমাদের দেশকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সে সম্পর্কিত আমাদেরকে জনগণকে সচেতন করতে হবে এবং সমাজকর্মের নিজস্ব সম্পদের ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলা করতে তারা যাতে পারে সেই রকম শিক্ষা জনগণকে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ সমাজকর্মের গুরুত্ব। আজ আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সংক্ষিপ্ত ক্লাসটি করার জন্য। আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা মেসেঞ্জার যে গ্রুপটি আছে সেখানে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।